সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা কি এখন এবং এই যুদ্ধ কতদিন ধরে চলবে। ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা হলো আমেরিকা ও ইসরায়েল ইরানে ব্যাপক গোলাবর্ষণ করছে। গতকাল তারা ইরানের যে সর্ববৃহৎ তেলের রিজার্ভ সেটাতে হামলা করেছে। এটা আসলে ইরানের তেল বিক্রি বা এটাকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা আমেরিকার চক্রান্ত। কারণ তেলের যে রিজার্ভ সেখানে হামলা করে তো আর আপনি রেজিম চেঞ্জ করতে পারবেন না। ক্ষতি করাই এদের একটা উদ্দেশ্য। যুদ্ধে ইরানের অনেক ক্ষয়ক্ষতি অবশ্যই হচ্ছে, কিন্তু ইরানও অনেক শক্তিমত্তা দেখিয়েছে। তারা উপসাগরীয় অঞ্চলে যে অন্যান্য দেশ যে দেশগুলাতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সৌদি আরবিয়া, ওমান, কাতার, বাহরাইন, বিভিন্ন দেশে তারা ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে। এতে অনেক ক্ষয়ক্ষতিও সেসব জায়গার হচ্ছে। কুয়েতে আমেরিকার 6 জনের মতো সৈন্য মারা গেছে। তো ইরানও তার শক্তিমত্তা দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে এর পরিণতি কি? এর প্রথম একটা পরিণতি ভোগ করতে হবে সারা বিশ্বের মানুষকে। দেখুন, বিশ্বের 80% মতো তেল বাহী যে ট্যাঙ্কার সেগুলো হরমুজ প্রণালী দিয়ে এই অঞ্চলে ঢুকে। সেই হরমুজ প্রণালী কার্যত এখন বন্ধ, যার কারণে প্রায় প্রত্যেকটা দেশে এখন জ্বালানি সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশের অবস্থা আরো খারাপ। বাংলাদেশে মাত্র 25 দিনের মতো অয়েল রিজার্ভ আছে, যেখানে অন্যান্য দেশের এর থেকে অনেক বেশি দিনের রিজার্ভ আছে। এখন প্রশ্ন হচ্ছে, পর্যাপ্ত তেল যদি না আসতে পারে 25 দিন পর কি হবে? 25 দিন পরে চারিপাশে একটা তীব্র জ্বালানি সংকট তৈরি হবে, যানবাহন ঠিকমতো চলতে পারবে না। অলরেডি বিভিন্ন অয়েল পাম্প স্টেশন তারা কিন্তু ঠিকমতো তেল দিচ্ছে না। এখানে একটা সিন্ডিকেটও কাজ করছে, কারণ সংকট তো এখনো তৈরি হয়নি, এটা হয়তো 1 মাস পরে হবে। তারপর এই সংকট যদি চলতে থাকে, আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্রই তেলের উপর নির্ভরশীল, তখন একটা বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে, প্রচুর লোডশেডিং হতে পারে, জনমন একটা দুর্বিষহ অবস্থা তৈরি হতে পারে। তারপর জ্বালানির দাম তো অনেক বেড়ে যাচ্ছে, এটা তো আছেই। সো আসলে এই যুদ্ধের যে ফলাফল, এটা সমগ্র বিশ্বকেই ভোগ করতে হবে। শুধু এটা ইরান, ইসরায়েল, আমেরিকা বা অন্য কয়েকটা গালফ স্টেট এরা শুধু না, সমগ্র বিশ্বকেই এর ফলাফল ভোগ করতে হচ্ছে। এটা আমেরিকা এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদী নীতিরই একটা ফল। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ করে আমেরিকা কি আসলে লাভবান হতে পারবে? আমার কাছে মনে হয় না আমেরিকা এই যুদ্ধ করে কোনো লাভবান হতে পারবে, কারণ তাদের যে মেন লক্ষ্য রেজিম চেঞ্জ, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। আপনি এইভাবে কিছু বোমা বর্ষণ করে, কিছু নেভি শিপ ডিস্ট্রয় করে, বা তাদের কিছু ঘাঁটি ধ্বংস করে, বা কিছু ফ্যাক্টরি ধ্বংস করে আপনি তো সরকার পরিবর্তন ঘটাতে পারবেন না। সরকার পরিবর্তন ঘটাতে হলে আপনাকে ল্যান্ড ইনভেশন করতে হবে, যেটা আমেরিকা পারবে না। ইরানের মতো বড় দেশ, তাদের এত বড় আকারের সেনাবাহিনী, এখানে ল্যান্ড ইনভেশন করে সাকসেসের সম্ভাবনা তেমন নাই বললেই চলে। এই জন্য তারা ল্যান্ড ইনভেশনের পরিকল্পনাও তারা করছে না। তারা হয়তো চাচ্ছে যে সামরিক দিক দিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়ার জন্য, বা ইকোনমিক দিক দিয়েও তাদের পঙ্গু করে দেওয়ার জন্য। সেক্ষেত্রেও যে তারা পুরোপুরি সফল হবে এমন নয়, হয়তো কিছুদিনের জন্য ইরানের অনেক প্রবলেম ফেস করতে হবে, কিন্তু তারা ধীরে ধীরে ঠিকই আবার ব্যাক করবে। তাহলে আসলে এই যুদ্ধ করে তাদের লাভটা কি? আসলে তাদের লাভ হচ্ছে ইরানের পরমাণু যে কর্মসূচি সেটাকে পিছিয়ে দেওয়া বা সেটাকে ডিস্টার্ব করা। দেখুন, ইরানের যদি ইকোনমিক্যালি প্রচুর ড্যামেজ হয়, সামরিক দিক দিয়ে প্রচুর ড্যামেজ হয়, তাদের সক্ষমতা ডেফিনেটলি অনেক কমে যাবে। এই সক্ষমতা রিকভার করতে হয়তো তাদের অনেক সময় লাগবে, 5 বছর, 10 বছর বা এরকম। এখন যদি এই ক্ষতিটা হয়ে যায়, তাহলে তাদের পারমাণবিক কর্মসূচিও ডেফিনেটলি বাধাগ্রস্ত হবে। ওরা রেজিম চেঞ্জের একটা চেষ্টা করছে, কিন্তু ওইভাবে ওরা সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা ওরাও জানে। কিন্তু ওরা তারপরেও যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, এবং শোনা যাচ্ছে ওরা বলছে যে 2 মাস বা এরও বেশি সময় ধরে হয়তো যুদ্ধটা করতে হতে পারে।
ইরানের এটা ম্যাটার অফ সার্ভাইভাল, তাদের টিকে থাকার লড়াই। শোনা যাচ্ছে যে ওয়াশিংটন পোস্ট যে রিপোর্ট করেছে, রাশিয়া নাকি তাদের স্যাটেলাইট ইনফরমেশন দিচ্ছে আমেরিকার বিভিন্ন যে স্থাপনা সেখানে টার্গেট করার জন্য। এটা তারা দিতেই পারে। ইউক্রেন যুদ্ধে তো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সবকিছুই দিচ্ছে। সো মিত্রদের দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যুদ্ধের শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে 2 বা 3 মাস আমেরিকা হয়তো যুদ্ধ করবে। যুদ্ধ করে অনেক ক্ষতি টতি করে যখন দেখবে যে ওদের রেজিম চেঞ্জ পসিবল হচ্ছে না, তখন হয়তো ওরা বলবে যে আমাদের অবজেক্টিভ ফুল হয়েছে, আমরা এখন যুদ্ধ বন্ধের ঘোষণা দিচ্ছি, আমরা জিতে গেছি। আর এদিকে ইরান বলবে যে আমাদের তো আসলে কিছু ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরাই জিতেছি, কারণ আমাদের তাদের যে মেন লক্ষ্য তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে পারে নাই। যাই হোক, এইভাবে যুদ্ধটা হয়তো শেষ হবে, কিন্তু এর ভিতর সাফারার হব আমরা। বিশ্বের প্রায় সব দেশের মানুষই তীব্র জ্বালানি সংকটে, মানুষের জীবন খুব অতিষ্ঠ হয়ে যাবে। এখন এর থেকে আমাদের পরিত্রাণ আপাতত আছে বলে আমি মনে করছি না। সুতরাং আমাদের আসলে অপেক্ষা করা আর দেখা ছাড়া কোনো উপায় এই মুহূর্তে আমার কাছে আছে বলে মনে হচ্ছে না। এখন ইরানের ভবিষ্যতে এর থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যতে এর থেকে বাঁচার উপায় একটাই, তারা যদি যে কোনো ভাবে পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা এটা বানায় ফেলতে পারে, সেক্ষেত্রে আমেরিকা বা ইসরায়েল হামলা করার আর সাহস দেখাবে না। কারণ ইসরায়েল এত ছোট দেশ, এখানে পারমাণবিক বোমা হামলা যদি হয় সেক্ষেত্রে তারা টোটালি সার্ভাইভ করতে পারবে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে একটা শান্তি হয়তো নেমে আসবে, একটা যুদ্ধের যে দামামা এটা হয়তো বন্ধ হবে। পরিশেষে একটা বিষয় বলতে চাই, সেটা হলো আমেরিকার উচিত হবে এই সাম্রাজ্যবাদী নীতি থেকে আসলে বের হয়ে আসা। কারণ ওদের এই নীতির কারণে বিশ্বে কিন্তু ওরা মিত্র হারিয়ে ফেলছে এবং ওরা কিন্তু একা হয়ে যাচ্ছে। দেখুন, আমেরিকাকে কেউ এখন আর কিন্তু বিশ্বাস করে না। ওদের হয়তো অনেক শক্তি আছে, ইকোনমিক প্লাস মিলিটারি, এই জন্য হয়তো ওদেরকে রুখে দিতে পারছে না, কিন্তু এই পরিস্থিতিও বিশ্বে পরিবর্তন হচ্ছে। সামনে চায়না, ভারত এরা বড় শক্তি হিসাবে উঠে আসছে। তো এই ধরনের পলিসি কিন্তু ওরা অনেক আগে থেকে চালিয়ে আসছে, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন খুব শক্তিশালী ছিল এই পলিসিগুলো ওইভাবে ওরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এর একটা বড় উদাহরণ হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কার্যত পর্যদস্ত হয়, কারণ সেক্ষেত্রে ভিয়েতনামকে সামরিকভাবে প্রবল সহায়তা দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। পরমাণু কর্মসূচি নিয়ে কিন্তু ওরা উত্তর কোরিয়ায় এখন আর কোনো ঝামেলা করছে না, কারণ উত্তর কোরিয়া কিন্তু পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। এই জন্য এটা এই অস্ত্র বানানোর আগে কিন্তু ওরা প্রচুর ঝামেলা করেছে, তখন উত্তর কোরিয়া প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনেক কিছুই হয়েছে। তো এখন ওরা উত্তর কোরিয়া নিয়ে অনেকটা নীরব। ইরান যদি সাকসেসফুল হতে পারে, ইরান নিয়েও হয়তো ওরা নীরব হয়ে যাবে। তো আসলে সময়ের সাথে এগুলো হবে। আমার বিশ্বাস ইরান হয়তো ভবিষ্যতে সফল হবে যদি তাদের রেজিম চেঞ্জ না করতে পারে। কারণ রেজিম চেঞ্জ করে যদি পুতুল সরকার এরা বসাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু এদের কর্মসূচি বা সবকিছু ধ্বংস করে দেবে বা এগুলো সব বন্ধ করে দেবে। এখন আন্তর্জাতিক রাজনীতি আসলে একটা জটিল সমীকরণে চলে। এখানে আসলে প্রকৃত বন্ধু কেউ কারো না, এখানে সব চলে হচ্ছে স্বার্থের সম্পর্ক। যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু, আর স্বার্থ চলে গেলে কিন্তু আর বন্ধুত্ব থাকে না। এটা আপনি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে দেখবেন, কেউ কারো প্রকৃত বন্ধু নয়, সবাই সবার স্বার্থের বন্ধু। সেজন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলো এভাবে বিবেচনা করতে হবে যে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং মনে করতে হবে এখানে কেউ কারো প্রকৃত বন্ধু হতে পারে না। আমরা নিজেদের স্বার্থ, কূটনীতি, সর্বোচ্চ বুদ্ধিমত্তা, ডিপ্লোম্যাসি সবকিছু দিয়ে আমরা রক্ষা করব। তো যাই হোক দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।